আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু নৈর্ব্যক্তিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, রিং স্পট ভাইরাস এই প্রতিরোধী জাত উদ্ভাবন করা হয়েছে কোনটির? এই যে রিং স্পট ভাইরাসটা আক্রমণ করে কোন ফসলটাকে, এটা আমাদের জানতে হবে। সেক্ষেত্রে আমরা ওই ফসলের প্রতিরোধী জাত উদ্ভাবন করব। এখন এই যে দেখো, পেঁপের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস, এরকম একটা ভাইরাস আছে যেটা পেঁপের গায়ে অনেক সময় তোমরা দেখবা হচ্ছে গোল গোল ছোপ পড়তেছে রিংয়ের মতো। সেক্ষেত্রে পাপায়া রিং স্পট ভাইরাস কি করতেছে, এই ভাইরাসটা পেঁপেকে আক্রমণ করতেছে। এখন ওই পেঁপেটা মানে তুমি বাজারজাতকরণের ক্ষেত্রে আমাদের কিছুটা লসের বা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এখন এই যে প্রতিরোধী জাতটা আমরা কার উদ্ভাবন করব? পেঁপের ক্ষেত্রে। এরপরে দেখো, লেট ব্লাইট স্থানান্তরের মাধ্যমে কোনটি নতুন জাত উদ্ভাবনের গবেষণা চলছে। এখন লেট ব্লাইট এটা কোন ফসলে হয় এটা জানতে হবে। সেক্ষেত্রে আমরা ওই ফসলের মানে উন্নতকরণের ক্ষেত্রে কাজ করব। গোল আলুর ক্ষেত্রে, এই যে গোল আলুর ক্ষেত্রে আমরা লেট ব্লাইট এটা স্থানান্তরের মাধ্যমে নতুন জাত উদ্ভাবন করতে পারতেছি। এরপরে নিচের কোনটির জেনেটিক পরিবর্তনের মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ তৈরি করা যায়? এখন আমরা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে চিকিৎসা ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করছি, যেখানে আমরা ব্যাকটেরিয়া, তারপরে ভাইরাস, ইস্ট এগুলো ব্যবহার করে ইতোমধ্যে অনেক রোগের ঔষধ কিন্তু তৈরি করে ফেলছি। যেখানে এই যে দেখো, হেপাটাইটিস বি ভাইরাসের জন্য যেটা আমরা জানি, হেপাটাইটিস বি ভাইরাসের যে ঔষধটা ওইটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারফেরন। কি নাম? ইন্টারফেরন। হেপাটাইটিস বি ভাইরাসের যে ঔষধটার নাম হচ্ছে ইন্টারফেরন। এই যে ইন্টারফেরনটা, এটা আমরা তৈরি করছি হচ্ছে ইস্ট থেকে। এছাড়াও ইকোলি ব্যবহার করে আমরা কি তৈরি করছি? আমরা ইনসুলিন তৈরি করতে পারি কিন্তু ইকোলি ব্যবহার করে। ইনসুলিন এবং বামনত্ব রোগের ঔষধ কিন্তু আমরা ইকোলি ব্যবহার করে করছি। তাহলে ওই ইন্টারফেরন বা হেপাটাইটিস বি এর জন্য ইস্ট। এরপরে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী জাত হলো নিচের কোনটি? এখন ক্ষতিকর পোকামাকড় বলতে, এই যে ফসল যখন আমরা মাটিতে ফলাচ্ছি সেক্ষেত্রে মাটিতে কি থাকে, তোমার মথবর্গীয় পোকামাকড় অথবা গোবরে পোকা, এই যে কেলিওপটেরা বা লেডিওপটেরা, এই যে গণভুক্ত যে পোকাগুলা, এগুলো কিন্তু আমাদের ফসলকে আক্রমণ করতেছে। আমরা ব্যাসিলাস থুরিনজেনেসিস একটা ব্যাকটেরিয়া ব্যবহার করে এই যে পোকামাকড়গুলো প্রতিরোধী একটা ফসল তৈরি করছি। সেক্ষেত্রে আমরা কি তৈরি করছি? বিটি কর্ন এবং বিটি কটন। এই যে বিটি ব্যাসিলাস থুরিনজেনেসিস ব্যবহার করে আমরা ফসল উৎপাদন করছি ভুট্টা এবং তুলা গাছ, বিটি কটন এবং বিটি কর্ন। তাহলে এই যে পোকামাকড় প্রতিরোধী জাত কোনটা আমাদের? এই বিটি ভুট্টাটা কিন্তু পোকামাকড় প্রতিরোধী একটা জাত। এরপরে আসো, টিওএমভি প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে কোন জিন স্থানান্তরের মাধ্যমে? এখন টিওএমভি এটা কি? এটার ফুল ফর্ম যদি আমি বলি, এটা হচ্ছে তোমার টমেটো মোজাইক ভাইরাস। টিও দিয়ে হচ্ছে টমেটো, আর এমতে মোজাইক, বিতে ভাইরাস। এই যে টমেটো মোজাইক ভাইরাস, এটা প্রতিরোধী ফসলের জাত। আমরা এরকম একটা টমেটো তৈরি করতে সক্ষম হয়েছি যেখানে তোমার এই ভাইরাসটা আক্রমণ করে না। সেক্ষেত্রে এই যে দেখো, ভাইরাল কোট প্রোটিন, এটা ব্যবহারের মাধ্যমে আমরা এই জিনটা স্থানান্তর করতে সক্ষম হয়েছি। তারপরে দেখো, লেট ব্লাইট যেটা, এটা হচ্ছে আমাদের গোল আলুর ক্ষেত্রে হয়। তারপরে রিং স্পট হচ্ছে পেঁপের ক্ষেত্রে হয়। পেঁপে এবং টোবাকো মোজাইক ভাইরাস, এটা হচ্ছে আমরা পাটের ক্ষেত্রে দেখতে পাই। এটাতে টি মোজাইকের এম ভিতে ভাইরাস। টিএমভি হচ্ছে পাটের ক্ষেত্রে, আর টিওএমভি এটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে? টমেটোর ক্ষেত্রে। এই দুইটা কিন্তু খুবই কাছাকাছি, দেখো টিএমভি আর টিওএমভি। তাহলে একটা হচ্ছে পাটের ক্ষেত্রে আর একটা হচ্ছে আমাদের টমেটোর ক্ষেত্রে। এরপরের প্রশ্নে আমরা যাই, চলো। কি বলছে? ধানে কোন ভিটামিন স্থানান্তর করা হয়েছে? এখন আমরা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে এরকম একটা সুপার রাইস তৈরি করছি, যেই ভাতের ভেতরে আমরা কি জানি, ভাতে শুধুমাত্র শর্করা থাকে, কিন্তু এই ভাতের ভিতরে আমরা ভিটামিন এটাও দিছি। এই যে ভিটামিন এ, এই ভিটামিন এ এর আরেকটা নাম হচ্ছে বিটা ক্যারোটিন। এই যে এই জায়গাটায় তাকাও, বিটা ক্যারোটিনও কিন্তু বলা যায় ভিটামিন এ কে। তাহলে ধানের ভিতরে আমরা ভিটামিন এটা স্থানান্তর করছি। এখন ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় বলো তো? ভিটামিন এ যদি তোমার দেহে ঘাটতি হয় সেক্ষেত্রে রাতকানা রোগ হইতে পারে। ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা। এখন শিশুদের ক্ষেত্রে রাতকানা প্রতিরোধের জন্য আমরা বলি হচ্ছে রঙিন শাকসবজি খাওয়ার কথা, যেমন ধরো লাল শাক, মিষ্টি কুমড়া, গাজর, এগুলা রঙিন শাকসবজি।
রঙিন ফলমূল খাইতে হবে। সেক্ষেত্রে মলা ঢেলা মাছও কিন্তু আমাদের ভিটামিন এ এর ভালো একটা উৎস, কিন্তু ছোট শিশুরা তো হচ্ছে তোমার শাকসবজি খাইতে চায় না, যার জন্য ভিটামিন এ এর অভাবটা ওদের দেহে দেখা দেয়। এখন যদি আমরা এই ধানটা বা ধানের যে চাল থেকে কি হচ্ছে ভাত রান্না করে যখন শিশুদেরকে খাওয়াইতে পারতেছি, তখন কিন্তু ওদের একই সাথে ভিটামিন এ এর ঘাটতিটাও পূরণ হয়ে যাচ্ছে। এটাকে আমরা কি বলবো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ধানটাকে আমরা চেঞ্জ করে ফেলছি, মানে ধানের বৈশিষ্ট্যটা কিছুটা মডিফাই করে ফেলছি, এটাকে আমরা বলবো জিএমও উদ্ভিদ। তাহলে এই জায়গায় দেখো ধানে কোন ভিটামিন স্থানান্তর করছি, ভিটামিন এ। এরপরে দেখো কোন উদ্ভিদে বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে। একই প্রশ্ন কিন্তু কিছুটা ঘুরাই দিছে, শুধু ভিটামিন এ কে এখানে বিটা ক্যারোটিন নামে লিখছে। তাহলে বিটা ক্যারোটিন বা ভিটামিন এ আমরা কোথায় স্থানান্তর করছি, ধানের মধ্যে। এরপরে আগাছা সহিংসু ও পোকামাকড় প্রতিরোধী তুলার জাত উদ্ভাবন করা হয়েছে কোন প্রক্রিয়ায়। এখন আগাছা সহিংসু বলতে তোমার ফসলের চারপাশে আমরা আগাছা হইতে দেখি। এখন তুমি যদি আগাছানাশক ব্যবহার করো, সেক্ষেত্রে ওই ফসলটারও ক্ষতি হইতে পারে। আবার আগাছা বেশি থাকলে কি হয়, আগাছা কিন্তু মাটির নিচে থাকা পুষ্টি সব খেয়ে ফেলে, সেক্ষেত্রে আমার ফসলটা পুষ্টি পাচ্ছে না। যার জন্য আগাছা সহিংসু মানে আগাছা অনেক থাকলেও সেক্ষেত্রে আমরা আগাছানাশক ব্যবহার করলেও ওই ফসলটার কোনো ক্ষতি হচ্ছে না। এবং পোকামাকড় প্রতিরোধী, ওই যে কেলিওপটেরা লেডিওপটেরা যেই পোকামাকড়গুলো ছিল ওগুলো প্রতিরোধী তুলার যে জাত উদ্ভাবন করছি আমরা, ওই যে বিটি কটন যে ফসলটা, ওইটা আমরা কিভাবে তৈরি করছি দেখো তো, জিন স্থানান্তরের মাধ্যমে। একটা জিন ওর ভেতরে দিয়ে দিছি, যার কারণে ও এখন এগুলো প্রতিরোধ করতে পারতেছে। এখন এই জায়গায় দেখো টিস্যু কালচার কি জিনিস। টিস্যু কালচার হচ্ছে, আমরা আগের পর্বটাতেই আলোচনা করছিলাম কিরকম উদ্ভিদের ছোট্ট একটা টিস্যু বা ছোট্ট একটা কোষ থেকে আমরা পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ তৈরি করে ফেলছিলাম, ওইটা ছিল আমাদের টিস্যু কালচার। এখন এই যে আগাছা সহিংসু পোকামাকড় প্রতিরোধী তুলার জাত, এটা কিন্তু আমরা টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করি না, এটা তৈরি করছি জিন স্থানান্তরের মাধ্যমে। একটা উন্নত জিন আর একটা অনুন্নত জীবের ভিতর দিয়ে দিচ্ছিলাম। তারপরে আসো, কোনটি প্রয়োগ করে ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধি করা হয়েছে। এই যে সিস ই আর সিস এম, এই দুইটা জিন স্থানান্তরের মাধ্যমে আমরা ভেড়ার পশমের গুণগত মান বৃদ্ধি করতে পারছিলাম। ধরো তোমার কাছে দুই পাল ভেড়া আছে, সেক্ষেত্রে এই পাশের যে ভেড়াগুলা ওদের পশম অনেক ভালো হয়, যার জন্য তুমি এগুলা চড়া দামে বিক্রি করতে পারতেছো। আমরা কি জানি ভেড়ার পশম থেকে হচ্ছে তোমার মাফলার, কার্ডিগেন এগুলো তৈরি করা যাচ্ছে, কিন্তু আমার এই পাশের যে পালটা আছে, এই পাশের পালে ভেড়াগুলার পশম অনেক বেশি পাতলা, মানে গুণগত মান এতটা ভালো না, পশম ঘন না, যার জন্য আমি এটা চড়া দামে বিক্রি করতে পারতেছি না। কত ভালো হইতো যদি আমার এই পাশের ভেড়াগুলারও এরকম ফসল মানে পশম হইতো, সেক্ষেত্রে আমি কি করতাম, চড়া দামে বিক্রি করতে পারতাম। এখন তুমি যদি ওই ভেড়াগুলো থেকে, উন্নত পশম সমৃদ্ধ ভেড়াগুলো থেকে সিস ই আর সিস এম যে জিনটা, এটা এনে যদি অনুন্নতগুলোর ভিতর দিয়ে দিতে পারো, সেক্ষেত্রে ওদের পশমও এরকম ঘন হইতে আমরা দেখতে পাবো। তাহলে জিন দুইটা কি, সিস ই আর সিস এম। তারপরে গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধিতে কোন জিন স্থানান্তর করা হয়েছে। এখানে আমরা জানি হচ্ছে প্রোটিন সি। এরপরে দেখো কি বলছে, বর্তমানে বাজারে বড় আকৃতির তেলাপিয়া মাছ পাওয়া যায়, এর কারণ কি। পুকুরে সার প্রয়োগ করার মাধ্যমে কি আমরা তেলাপিয়া মাছের আকৃতি বড় করতে পারতেছি না, কিন্তু তারপরে সম্পূরক খাদ্য প্রদান, মানে তুমি বেশি পুষ্টি সমৃদ্ধ খাদ্য যদি মাছদেরকে দাও, সেক্ষেত্রে এই যে তোমার সার প্রয়োগ বা বেশি খাদ্য প্রদান করার মাধ্যমে কিন্তু মাছগুলা মানে পরিপুষ্ট হবে, কিন্তু ওই আকারে বড় হওয়ার জন্য আমাদের জিন স্থানান্তর করাটা অনেক বেশি মানে গ্রহণযোগ্য বলে আমি মনে করতেছি। কারণ কি, স্যামন মাছের যে বৃদ্ধির হরমোনটা অথবা মানে প্রাণী বৃদ্ধিকারক যেই পুষ্টি উপাদান বা যেই জিনটা মানে কাজ করতেছে, ওই জিন যদি আমরা যে কোনো প্রাণীর ভিতর দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে ওর আকৃতি আমরা বড় হইতে দেখব। তাহলে বড় আকৃতির তেলাপিয়া মাছ তৈরি করার জন্য আমরা জিন স্থানান্তর করতে পারতেছি। এরপরে কৌলিগত পরিবর্তন সাধিত হয় কোন মাছে। এখন কৌলিগত পরিবর্তন বা জিন তত্ত্বের যে পরিবর্তনটা, এটা হচ্ছে সেম কথা। এখন এটা পরিবর্তন সাধিত হয়েছে কোথায়, আমরা লইট্টা মাছের ক্ষেত্রে বইয়ের ভিতরে এরকম লেখা ছিল যে লইট্টা মাছের ক্ষেত্রে আমরা এই পরিবর্তনটা দেখতে পাইছি। এরপরে কোনটি থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হয়। ইনসুলিন কি, ইনসুলিন হচ্ছে আমাদের ডায়াবেটিক্স রোগের যে ঔষধ। ডায়াবেটিক্স হইলে গ্লুকোজের মাত্রা অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে গ্লুকোজের মাত্রাটা কমিয়ে আনার জন্য আমরা ইনসুলিন ইনজেক্ট করতে দেখি। তাহলে বাণিজ্যিকভাবে ইনসুলিন আমরা তৈরি করতে পারি ইকোলি ব্যাকটেরিয়া থেকে। তাহলে এটা কি আমাদের ইকোলি ব্যাকটেরিয়া। আর অন্য যেই ছত্রাক অথবা
ইস্টও আমরা ওর সাথে ব্যবহার হইতে দেখি, কিন্তু ইকোলি ব্যাকটেরিয়াটা এই জায়গায় হচ্ছে আমাদের এক্সাক্ট উত্তরটা। এরপরে জৈব প্রযুক্তির মাধ্যমে ইনসুলিন তৈরি করা যায়। ইনসুলিন কি? এই যে মাত্রই দেখলাম ডায়াবেটিক্সের যে ঔষধটা, এই যে ইনসুলিন, এটা কিভাবে তৈরি করছিলাম? ইকোলি ব্যাকটেরিয়া দিয়ে, এবং সাথে কিন্তু ইস্টও আমরা ব্যবহার করছিলাম। এই যে কথাটা আমি একটু আগে বলছি যে ইকোলির সাথে ইস্টও আমাদের ব্যবহার করা লাগতেছে। সিউডোমোনাস না, সিউডোমোনাস হচ্ছে একটা ব্যাকটেরিয়া, কিন্তু এই ব্যাকটেরিয়াটা আমরা ইনসুলিনের ক্ষেত্রে ব্যবহার দেখি নেই। তাহলে 1 আর 2 নাম্বারটা এখানে সঠিক। বাণিজ্যিক ইনসুলিন উৎপাদন হচ্ছে। আচ্ছা, আবার ইনসুলিন তৈরি করতে বলছে, কিভাবে দেখি তো? ব্যাকটেরিয়া ব্যবহার করতে পারবো, ইস্ট ব্যবহার করতে পারবো, ভাইরাস না, ভাইরাস কিন্তু ব্যবহার করতে পারবো না। তাহলে 1 আর 3 নাম্বারটা সঠিক, তাই না? তাহলে খ নাম্বারটা এখানে লিখছি। এরপরে আসো, জিন প্রকৌশলের মাধ্যমে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে পরিবেশ দূষণমুক্ত রাখা সম্ভব? এখন পরিবেশ দূষণমুক্ত রাখবো, পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য আমাদের সিউডোমোনাস একটা ব্যাকটেরিয়া আছে। দেখো এই যে সিউডোমোনাস, এই ব্যাকটেরিয়াটা কি করতেছে আমি বলি। ব্যাকটেরিয়া তো তোমার মাটি, পানি, বাতাস সব জায়গায় থাকতে পারতেছে। এখন কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থগুলা, যে তেল জাতীয় পদার্থ, হাইড্রোকার্বনগুলো নিঃসৃত হচ্ছে, ওগুলো আমাদের পরিবেশকে দূষিত করতেছে। মাটির সাথে মিশলে মাটি দূষিত হচ্ছে, পানির সাথে মিশলে পানি দূষিত হচ্ছে। এমন সময় আমরা কি করতে পারি? এরকম একটা ব্যাকটেরিয়া তৈরি করতে পারছি যে ব্যাকটেরিয়াটা কি করে? হাইড্রোকার্বনগুলোকে খেয়ে ফেলে বা তেল নষ্ট করে ফেলে। সেক্ষেত্রে পানিতে যে তেলগুলো মিশে আছে, পানিতে থাকা সিউডোমোনাস ব্যাকটেরিয়া কি করবে? ওই তেল সবগুলোকে নষ্ট করে ফেলবে। সেক্ষেত্রে পানিগুলো আবার পরিষ্কার থাকতেছে। তাহলে পরিবেশ দূষণ থেকে রক্ষা করার জন্য আমরা এই যে সিউডোমোনাস ব্যাকটেরিয়াটা তৈরি করছি বলতে হচ্ছে ওর ভিতরে এই বৈশিষ্ট্যটা বা এই জিনটা দিয়ে দিছি, ও এখন হাইড্রোকার্বন নষ্ট করতে সক্ষম। তাহলে পরিবেশ দূষণমুক্ত রাখতে সিউডোমোনাস কাজ করতেছে। এখন ইকোলি কি করে? দেখো, ইকোলি হচ্ছে আমাদের ইনসুলিন তৈরির ক্ষেত্রে, তারপরে বৃদ্ধিকারক যে ঔষধ তৈরির ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এরপরে সিস-ই, এটা কি? ভেড়ার দেহে আমরা দেখতে পাই, ভেড়ার পশম উন্নত করার যে জিনটা। এরপরে ব্যাসিলাস থুরিনজেনেসিস, বিটি, এটা ব্যবহার করে আমরা পোকামাকড় সহিংসু, মানে পোকামাকড় যাতে আমার ফসলের কোনো ক্ষতি করতে না পারে সেই রকম জাত তৈরি করতে পারতেছি। এরপরে পরিবেশের তেল ও হাইড্রোকার্বন জনিত দূষণ মুক্ত করে নিচের কোনটা? এই যে সিউডোমোনাস, মাত্রই তো বললাম, তাই না? এরপরে চলো কি বলছে দেখো তো, কোন অণুজীবটি পরিবেশের তেল ও হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে দেয়? দেখো এই সিউডোমোনাসের কথাটা কতবার আসতেছে। সিউডোমোনাস কিন্তু এই যে দরকারি, দেখো বোর্ডে কতবার রিপিট আসতেছে। তাহলে সিউডোমোনাস তেল আর হাইড্রোকার্বন নষ্ট করতেছে, নষ্ট করার মাধ্যমে পরিবেশকে দূষণমুক্ত রাখতেছে। এরপরে এশিরেশিয়া কোলি বা ইকোলি দিয়ে আমরা কি করতে পারতেছি? ঔষধ তৈরি করতে পারতেছি। ইস্ট দিয়ে কি করতে পারতেছি? ইস্ট দিয়ে জন্ডিসের যে ঔষধটা, জন্ডিসের ঔষধ তৈরি করতে পারতেছি। আর ইকোলি দিয়ে হচ্ছে ইনসুলিন তৈরি করতে পারি। ব্যাসিলাস ব্যাকটেরিয়া, ওই যে ব্যাসিলাস থুরিনজেনেসিস, এটা দিয়ে হচ্ছে উন্নত তুলা গাছ আবিষ্কার করতে পারতেছি, উন্নত ভুট্টা গাছ আবিষ্কার করতে পারতেছি। কি কি? তুলা আর ভুট্টা, ব্যাসিলাস ব্যাকটেরিয়া দিয়ে। তাহলে এখানে পরিবেশ রক্ষায় সিউডোমোনাস। এরপরে ভাইরাল কোড প্রোটিনের জিন স্থানান্তরের মাধ্যমে কোনটি উদ্ভাবন করা হয়েছে? এখন ভাইরাল কোড প্রোটিন দিয়ে আমরা টমেটোর মোজাইক ভাইরাস দেখতে পাইছি, তাই না? আগাছানাশক রাসায়নিক পদার্থ সহনশীলতা ভুট্টা না, এটা হচ্ছে আমরা ভাইরাল কোড প্রোটিনের মাধ্যমে দেখি নাই, এটা হচ্ছে ব্যাসিলাস থুরিনজেনেসিস ব্যাকটেরিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। আগাছানাশক সহিংসু টমেটো না, মেইনলি হচ্ছে তুলা আর ভুট্টা আবিষ্কার হয়েছে, কিন্তু ওইটাও আমাদের এই কোট প্রোটিনের মাধ্যমে না। আগাছা সহিংসু এবং পোকামাকড় প্রতিরোধী তুলা না, এগুলো হচ্ছে সব বিটি মানে ব্যাসিলাস থুরিনজেনেসিস দিয়ে, কিন্তু ওই ভাইরাল কোট প্রোটিন দিয়ে হচ্ছে আমাদের টমেটো। এরপরে জিন প্রকৌশলে পরিবেশ সুরক্ষায় কোনটি ব্যবহৃত হয়? পরিবেশ সুরক্ষায়, তার মানে ওই যে সিউডোমোনাস ব্যাকটেরিয়াটা। তাহলে কি বলে দিছে? শৈবাল প্রোটোজোয়া না, এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। তাহলে এখানে আমি কি নিব? এক ধরনের ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াটার নাম কি? সিউডোমোনাস। এরপরে আসো, মানুষের বৃদ্ধির জন্য দায়ী হরমোনের জিন কোনটিতে স্থানান্তর করা হয়েছে? মানুষের বৃদ্ধির জন্য দায়ী যে হরমোনটা, ওই হরমোন থেকে জিনটা নিয়ে আমরা ভেড়াতে মানে প্রতিস্থাপন করতে দেখছি। এরপরে পরিবেশ সুরক্ষায় ব্যবহৃত হয় কোনটি? পরিবেশ সুরক্ষায় এই যে সিউডোমোনাস, দেখো এই সিউডোমোনাসটা কিন্তু খুবই দরকারি, কতবার আসতেছে, তাই না? এরপরে অ্যান্টামোইবা আর সিগেলা, এই দুইটা অণুজীব কি করে? আমাদের আমাশয় তৈরি করে, আমাশয় রোগের জন্য দায়ী। এবং হেলিকোব্যাক্টর পাইলোরি, এটা হচ্ছে পেপটিক আলসারের জন্য দায়ী। পেপটিক আলসার হচ্ছে তোমার পরিপাকতন্ত্রের যে কোনো ধরনের ক্ষত,
এখন এই জায়গাটা দিয়ে হেলিকোব্যাক্টর নিয়ে কিন্তু একটা স্যাড স্টোরি আছে, যেখানে আমাদের পাকস্থলীতে কি থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যেটা খুবই শক্তিশালী একটা অ্যাসিড। এখন আগে ধারণা করা হয়তো এই যে এত শক্তিশালী একটা অ্যাসিড আমাদের পাকস্থলীতে আছে, সেক্ষেত্রে কোনো রোগ জীবাণু যদি পাকস্থলীতে প্রবেশ করে, সেক্ষেত্রে এই হাইড্রোক্লোরিক তো ওকে ধ্বংস করে ফেলবে। কিন্তু এই যে হেলিকোব্যাক্টর পাইলোরি, এটা এত শক্তিশালী যে এটাকে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডও ধ্বংস করতে পারে না, যার জন্য এটা কেউ বিশ্বাস করতে চাচ্ছিল না। মানে কোনো কিছু প্রমাণিত হওয়ার আগে তো কেউ বিশ্বাস করে না। সেক্ষেত্রে যে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করছে, তারা কি করছে, প্রমাণ করার জন্য, জনসাধারণকে প্রমাণ করার জন্য ওরা কি করছে, একটা দ্রবণ নিছে হেলিকোব্যাক্টর পাইলোরি, ওই দ্রবণটা খেয়ে ফেলছে। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি শক্তিশালী হয়, সেক্ষেত্রে ওদের পেপটিক আলসার হবে না। কিন্তু কিছুদিন পরেই দেখা গেল ওরা মারাত্মক অসুস্থ হয়ে গেছে, ওরা পেপটিক আলসারে আক্রান্ত হয়েছে, মাঝে মাঝে কিন্তু ক্যান্সারও হয়ে যেতে পারে। তখন ওরা নিজেরা অসুস্থ হয়ে গেছে, প্রমাণ করছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড তো ছিল, সেক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড কেন হেলিকোব্যাক্টর পাইলোরিকে মারতে পারলো না। তারপরে প্রমাণ হলো যে হেলিকোব্যাক্টর পাইলোরি আমাদের পেপটিক আলসার তৈরি করতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিড শক্তিশালী হওয়া সত্ত্বেও। তাহলে এই যে স্যাড স্টোরিটা, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো যে পরিপাকতন্ত্রের আলসার, পেপটিক আলসার, যেখানে হচ্ছে আমরা হেলিকোব্যাক্টর পাইলোরি দেখতে পাবো। আর পরিবেশ রক্ষায় অবশ্যই সিউডোমোনাস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।